শুভেচ্ছা জানাচ্ছি। আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন। আপনারা সবাই জানেন যে গতকালকে আমরা সংবাদ পেলাম ব্রিগেডিয়ার জেনারেল নাসির হাসান তাকে সেনাবাহিনীতে পিএনজি করা হয়েছে, পার্সোনা নন গ্রাটা, মানে অবাঞ্ছিত বা একঘরে করা হয়েছে। তো অবশ্যই এটা সেনা সদর থেকে করা হয়েছে, যেহেতু এটা আমরা ধারণা করতে পারি যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিজেই হয়তো বা এই কাজটা করেছেন, কারণ তার অজান্তে এই কাজ হওয়ার কথা নয়। আমরা আমাদের সঙ্গে আছেন লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত হাসিনুর রহমান। তিনি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের একজন ভাই, সহযোদ্ধা, যাই বলুন, অত্যন্ত কাছের লোক। তার কাছ থেকে আসলে জানবো যে প্রকৃত ঘটনাটা আসলে কি। হাসিনুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনি যদি আমাকে বলেন যে আসলে তিনি কখন জানতে পারলেন যে আসলে তাকে এই পিএনজি করা হয়েছে। বিসমিল্লাহির রহিম। ভাই আসসালামু আলাইকুম। যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার অভিনন্দন। আসলে ভাই এটা খুব দুঃখজনক ঘটনা। সাধারণত রাজনৈতিক যারা থাকে দল, তারা সেনাবাহিনীর উপরে নির্যাতনটা করে। তত্ত্বাবধায়ক সরকার, এই মানে আন্তর্জাতিক সরকার, ইন্ডিয়ার সরকার, মানে ডক্টর ইউনূসের অধীনে সরকারের কারণে এই জিনিসটা কাম্য না। আপনি সেনাপ্রধানের কথা বলছেন, আমি সেনাপ্রধান বলবো না। সেনাবাহিনীর সর্বাধিনায়ক হলেন, ডেপুটি মিনিস্টার হলেন ডক্টর ইউনূস এবং প্রেসিডেন্ট। সুতরাং এই দুজন দায়ী। এই দুজনের অনুমতি ছাড়া যারা ওয়াকার এটা করার কোনো অধিকার রাখে না। সোজা পরিষ্কার সাপটা কথা। এখন জবাব দিতে হবে তাদেরকে। আমি মনে করি এই পিএনজি হওয়ার পিছনে কারণ আমরা 7-8-10 দিন থেকেই শুনতেছি রিউমার। এই রিউমারটা গতকাল আমরা পরিষ্কার হয়ে যে আসলে হয়েছে ব্যাপারটা। উনি চোখের চিকিৎসা নেওয়ার জন্য গেছিলেন, মেডিসিন আনতে, উনি পরিষ্কার হন। জিনিসটা নিয়ে ধোঁয়াশা ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যে প্রথম যে 5 তারিখের শেখ হাসিনা চলে গেল, তারপরে কিন্তু আমরা রাত 12টা-1টা পর্যন্ত ছিলাম ডিজিটাল গেটের সামনে আয়নাঘরে সবাইকে মুক্তি করার জন্য। এই তখন উনি আমাদের নেতৃত্বে ছিলেন, ব্রিগেডিয়ার হাসান নাসির, মারুফ জওয়ান, আমরা অনেকেই ছিলাম, অনেক অফিসার ছিলাম, অন্যান্য সংস্থার লোকরাও ছিলেন। এইটা তাদের ক্ষোভের কারণ। আপনাকে ভাবেন আজকে ওই রাত থেকে, ওই ক্ষোভ থেকে, ওই দিনটা যদি আমরা না দিতাম, এই লোকদের আমরা ফেরত পাইতাম না। যারা এই গুণ চেতনা ধারণ করেন তারা কখনোই ফেরত দিত না। বাঁচার একমাত্র পথ মেরে ফেলা। আজকে আমি আইসিটির গিয়েছিলাম, আমাদের সেনা অফিসার থেকে ডাকা হচ্ছে, তারা তথ্য দিচ্ছেন, কিন্তু তারা কেউ স্বীকার করতেছে না। দেখেন অবস্থাটা, তারা কেউ স্বীকার করতেছে না যে আমার সময় হয়েছে, না আমি জানি না, এই আরে যা প্রবণতা। আলটিমেটলি কি হবে? এই যে অনৈতিক কাজটা হইতেছে, এটা সেনাবাহিনীর উপর পড়বে। জেনারেল আজমি বলার পরে 4 জন ডিজি থেকে সরানো হয়েছে, অবসর দেওয়া হয়েছে। অবসরের পরও 1 বছর থাকে এলপিআর, এরা সবাই দেশ ছাড়া হয়েছে। এখন তো জেনারেল ওয়াকার বলবো না, এরা বেসিক্যালি তাদের এডজুয়েন্ট জেনারেল ব্রাঞ্চ, এরা দায়ী। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওয়াকার এটা করার কথা না। তার সাথে আমরা সবসময় প্রথম থেকে বলে আসছি, 2টা অফিসার অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে এই আমাদের কর্মকাণ্ডে এবং সবকিছু বাধা সৃষ্টি করতেছে। তারা মনে করে ফৌজদারি কার্যবিধি, না বলছি, ফৌজদারি কার্যবিধি সব বেশি তারা বুঝে, আইন কানুন তারা সব বুঝে। আমি প্রথম থেকে বলতেছিলাম, ভাই 3টা অফিসার দাও আইনাগারের সাথে সংযুক্ত, যাতে অন্য অপরাধ অফিসার যাতে ক্ষতিগ্রস্ত না হয়। যারা সত্যিকার অপরাধী তাদেরকে তুমি সুপর্দ করো। তারা এটা করে নাই, তারা বলে আমরাই বিচার করব। এত বড় হেডন থাকলে তো সমস্যা। যাও, যে জিনিসটা এই অফিসারের লোকে মূলত একটা হলো কমান্ড্যান্ট এএসইউ, আর্মি সিকিউরিটি ইউনিট। আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিজিএফআই এখন ইনভলভ নাই এসব অপকর্মে। আর্মি সিকিউরিটি ইউনিট ব্রিগেডিয়ার জেনারেল শামস অতি আস্থাভাজন লোক জেনারেল ওয়াকারের। আর ডিএমআই, আমি শুনলাম ডিএমআই সেলিম আজাদ 3 জন আছেন ব্রিগেডিয়ার জেনারেল, মানে বন্ধু মানুষ, এই 3 জনই চালাচ্ছেন। ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, ডিএমআই শামস, এই 2 জন হলো বাইরের, ভিতরের। এদের বুদ্ধিতে উনি চলেন, যা বলেন আপন মনে বিশ্বাস করে উনি কাজ করেন। কারণ উনি মনে রাখতে পারেন যে কাজটা উনি করছেন, এতে হাসান নাসির হিরো হয়ে গেছে, সেনাবাহিনী ভিলেন হয়ে গেছে। পরিষ্কার পিএনজি একটা জিনিস, এটা সেনাবাহিনীর কেন কোন সংস্থার জন্য বৈধ না। একমাত্র ফরেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তারা ব্যবহার করে বিদেশির জন্য। আমি স্বাধীন দেশের নাগরিক, আমি তো স্বাক্ষর দিয়ে ঢুকছি, ট্রেনিং করবো, পেনশন পাবো। আমার পেনশন হরণ করার ক্ষমতা কারো নাই। আমি যতটুকু জানি হাসান নাসির আদালতে যাবেন এবং আমরা প্রেস মিটিং করব, পরিষ্কার বলবো।
আচ্ছা, এখন উদ্যোগ করা না, এই কাজটা যারা করছে তাদেরকে অপরাধী বলে সেনাবাহিনীর দণ্ড দিতে হবে। এটা উদ্যোগ করলে আমরা মানবো না। যারা এই সেনাপ্রধানকে বারে বারে বিতর্ক করতেছেন, এই দুইটা অফিসার ডিএমআই ব্রিগেডিয়ার সেলিম আদাত আর ব্রিগেডিয়ার শামস, এই দুইটা অফিসার সেনাবাহিনী প্রধানকে চরম বিরক্ত করতেছেন, চরম বিপদে ফেলতেছেন একের পর এক। তারা কয়দিনের চাকরি ভাই বলেন তো, আমার বেশি বুঝে আইন কানুন? এখন একের পর এক টান, এখন একটা জন টান দিবে, একটা পর একটা বাইরে হবে। এখন আমরা সর্বোচ্চ ক্ষমতাধারীর কাছে আমরা যাবো, হাসান নাসির যাবেন, আমরা সহযোগিতা করব, আমরা ন্যায় বিচার চাইব। যারা এই কাজ করছেন, সেনাবাহিনীকে বিতর্ক করছেন, আমি বলি না অকার, সমগ্র সেনাবাহিনীকে বিতর্ক করে ফেলছেন। আজকে দেখেন পুরো ফেসবুক হাসান নাসির কন্ডনিয়া। লজ্জা লাগতেছে আমাদের, সেনাপ্রধান সেনাবাহিনী লজ্জা লাগতেছে না? প্রচুর রিটায়ার অফিসার আজকে আমাদের ইংরেজি কি করবেন? তো কি করে অপেক্ষা করো, স্যারই করবেন, তারা আমার চেয়ে অনেক জ্ঞানী। মানে খুব লজ্জার ব্যাপার। তারপর দেখেন না, এখন আমার একটা প্রশ্ন, যে এই পিএনজি করতে কি সইটা কার লাগে, মানে অনুমতি কার লাগে? এটা কি সেনাপ্রধানের হলেই হয়, নাকি এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হয় বা ইউনূস সাহেবের কাছে পাঠাতে হয়? ভাই, সেনাপ্রধানের তো কোনো ক্ষমতাই নাই, পিএনজি করাটাই সম্পূর্ণ অবৈধ। এটা সেনাবাহিনী কেন, কোনো সংস্থার জন্য বৈধ না। এটা রং প্র্যাকটিস করছে রাজনীতিবিদরা। কিন্তু মানে এই পিএনজি এটা আসলে সইটা কার আছে, মানে এটা সইটা আমি যতটুকু জানি ডিপিএস ব্রিগেডিয়ার র্যাঙ্কের, সে একটু মনে হয় গরিমসি করতেছিল, ধৈর্য ধরতেছিল বা একটু বোঝানোর চেষ্টা করতেছিল। বাট আমি মনে করি এটা নির্বুদ্ধিতার কাজ হয়েছে। যে করছে, যার পরামর্শ করছে, সেনাবাহিনীকে কলঙ্কিত করে ফেলছে। আগামীকাল থেকে ছাত্ররা থেকে শুরু করে মনে করে, গতকাল তো আমরা ছিলাম সারাদিন ওই জুলাই ঐক্যের সাথে, অনেক কথাবার্তা হয়েছে। আগামীতে এটা নোংরামি পর্যায়ে যাবে। আমরা বাংলাদেশ থেকে কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতাম না, বাংলাদেশ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতাম না। সেনাবাহিনী মনে করতাম গর্বের জায়গা, সার্বভৌমত্বের প্রতীক। এখন আমরা যদি বলা শুরু করি, না বলে তো আমাদের উপায় নাই, পিঠ থেকে গেছে। এই অনিয়ম মানা যাবে না। আমার মনে হয় হাসান নাসির স্যার যা বলবেন তাই আমরা মানবো। আমি ওনাকে এই একটা লোককে বলবো, বাংলাদেশের কোন একটা জেনারেল বা কেউ একটা বলুক হাসান নাসির সম্বন্ধে একটা অনৈতিক ব্যাপার, যে না এই অনিয়ম সে করছে। সে একটা খারাপ অফিসার, একগুঁয়ে অফিসার, বাট চরম সব দেশপ্রেমিক, চরম সব দেশপ্রেমিক। এর কোনো চ্যানেল নাই, বহু চ্যানেল আছে আমাদের, অল অনৈতিক, সুবিধাবাদী। হাসান, আমি ভাই পদাতিক বাহিনী অফিসার, আমার কিন্তু আর্টিলারি অফিসারের সাথে যায় না, কখনোই যায় না। তারা খুব ক্যালকুলেটিভ। বাট বিশ্বাস করেন, আমরা ঝগড়াঝাটি করি, হাউ মাউ গাও করি, বাট ওই নাসির স্যারের সাথে আন্ডারস্ট্যান্ডিং মিলে একটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্মে আছে। আমি হাসিন গ্যারান্টি দিয়ে বলতেছি, এই লোকটার মতো সৎ এবং ধার্মিক এবং ওই নীতিপরের লোক বাংলাদেশ আর্মিতে নাই। এই লোকটাকে যদি দেশ কাজে লাগাইতো, দেশ অন্য জায়গায় চলে যাইতো। কিন্তু এই প্রথম ওই আমরা বললাম না, আমরা ওই আয়নাঘরের গেট থেকে আমাদের উপরে খেপে উঠছে উনি, এই সেনাবাহিনী। বলতে আমি বুঝবো, আমি ওয়াকারকে তেমন দোষারোপ করি না, বাট সে একটা নিরীহ হলে তো হবে না, নিরীহ হলে তো হবে না, দায় দায়িত্ব নিতে হবে তো। যেখানে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, আপনি তাকে কেন দোষারোপ করতেছেন না? তার অনুমতি ছাড়া তো এটা হয় না বলে আমি মনে করি। অবশ্যই তার অনুমতি লাগবে তোর ভাই। এখন জিনিসটা নিয়ে এত পেঁচাইছি, এত লোকজন এত নোংরা কথা বলছে। আমি যেন ওয়াকারকে বলছি, ভাই তুমি আমাকে বলো ওয়াকার হাসান নাসির সম্বন্ধে একটা নেগেটিভ পয়েন্ট বলো, আমি ছেড়ে দেবো তার সঙ্গ। বলতে পারে নাই, আমাদের কাছে ডকুমেন্ট দেখাও, ডকুমেন্ট। আমি একজন জেনারেল মাসুদ, মেজর মাসুদকে বলছি, দেখাও কি বলতে চাচ্ছ তোমার হাসান নাসির সম্বন্ধে, আমার কাছে আছে, দেখাও। দেখাতে পারে নাই ভাই, এটা চ্যালেঞ্জ করছিলাম। ডিজিএফআই, একজন জেনারেল, ডিপিএস, নাম কুটশো, এরা গাদ্দার পিছনে সেনাবাহিনী ধ্বংস করার জন্য ওরে ওরে লাগছে। আচ্ছা, হাসান নাসিরের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে আমি একে বলি। আপনি তো অবশ্যই বললেন যে তিনি অত্যন্ত সৎ এবং সাহসী। এটা হচ্ছে যে এই হাসান নাসির সাহেব, তিনি ছোটন, গং, ফরাদ মাজাহার এবং পিনাকি ভট্টাচার্য এরা সহ ইউনূসকে 5 বছরের মিশনে নেমে তাদের সবচেয়ে তার গুরু হচ্ছে খলিলুর রহমান, নিরাপত্তা উপদেষ্টা, এবং এই খলিলুর রহমানকে নিয়ে চায় জেনারেল ওয়াকারকে একটা বিপদে ফেলতে, সেনাবাহিনীর রক্ষে ফাটল ধরাতে। আমি গতকালকে কনক সরা টকশ আপনাকে দেখাই, সেখানে কি বলেছেন এই হাসান নাসির সাহেব। ব্যাপারে কি করণীয় এটা অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিবে। নিরাপত্তা উপদেষ্টা উনি দেশে ফিরলে উনি ব্যবস্থা নিবেন, বা উনি যেখানে আছেন ওখান থেকেও প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন। তো এখানে আপনি দেখলেন যে একটা মানে দাবি করতেছেন হাসান নাসির যে একটা প্যারালাল সরকার হয়েছে, যে ইউনূস সরকার একটা, সেনাবাহিনী একটা। এখন তিনি বলতেছেন যে তার এই পিএনজি নিয়ে
তিনি কথা বলবেন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে, নিরাপত্তা উপদেষ্টা দেশের বাইরে আছেন, দেশে ফিরলে। এখন এগুলো করে তিনি বিভেদ সৃষ্টি করতেছেন না? কারণ তিনি তো কথা বলা উচিত সেনাবাহিনীর প্রধানের সঙ্গে, তিনি কেন নিরাপত্তা উপদেষ্টার কাছে যাবেন? ভাই শুনেন, আমাদের আর্মিতে যার যত সিনিয়র র্যাঙ্ক থাকুক, ডেটা কমিশন যে সেই কিন্তু সবসময় সম্মান দেয়। আমার কিন্তু ওয়াকার কখনো বলে নাই পারলেন হাসিন, সবসময় স্যার বইলা যথাযথ সম্মান দিয়ে কথা বলছেন। আমি এই জিনিসটা বলবো, ওয়াকারে আছে, কিন্তু সমস্যাটা হয়েছে কোথায়? ওয়াকারের সাথে কিছু দুষ্ট লোক আছে, আমাদের আরো কিছু অফিসার আছে, রিটায়ার্ড অফিসার, তারা তাকে ভুল পথে গাইড করছে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছে। এবং এগুলো করে হয়েছে কি, আরো কিছু দেখবেন রাওয়াত আরো কিছু ঘটবে, বিকজ এদেরকে আমরা ছাড় দিবে না স্যার, কেউ কোনো অফিসারের মেনে নিতে পারতেছে না। মিথ্যা তথ্য দিয়ে হাসিনাকে যেভাবে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, হাসিনা সেভাবে লাফাইছে। রাবার সভাপতি তো আব্দুল হক, আমাদের ফ্যাসিবাদ বিরোধী একজন, আমরা ওনাকেও সন্দেহ করি, সোজা পরিষ্কার। উনিও গন্ডগোলে একদম গোড়া, ওনাকে সন্দেহ করি, পরিষ্কার করে দিলাম, কেউ ছাড় পাবে না। উইল নট অ্যালাউ হিম টু স্টে উইথ আস। এবার সে পৌঁছে যাবে, দেখেন। উনি তো যারা কি বলে অনেক হক, উনি তো চ্যালেঞ্জ করেন নাই, মোস্তাফিজ যা অপমান করছে ওনাকে, উনি চ্যালেঞ্জ তো করেন নাই, বাট উনি তো ক্ষতিগ্রস্ত হিসেবে আবেদন করছেন। এবার আবেদন করে আমরা তাকে একটা, জানি না আমি কি, তারপর এটা বলবো যে যারা এই অনিয়ম করছেন সেনাপ্রধানকে অপমানিত করার জন্য, আমি সেনাপ্রধানকে এখন আমি সম্মান করি, এইটা ইনস্টিটিউশন। এই দুষ্ট কয়টা লোক তাকে নষ্ট করতেছে, এবং তার উচিত এদেরকে মানে বের করে দেওয়া, সোজা কথা। আরেকটা জিনিস বলি, না আমি আরেকটা বলি ভাই, হাসান নাসিরকে আমি বহুদিন ধরেছি, সে পিনাকির সাথে তার কাছে নাম্বার পিনাকির নাই, ছোটনের নাম সে শুনছে কিনা জানি না, দেখেও নাই, পরিষ্কার। এবং কিংবা হাস্যকর, আপনারা তো সবাই আমাদের চিনে, আমরা কি কারো গেছি রাস্তায় নামার জন্য আমাদের চিনে, এখন তো হাসান নাসিরের দুনিয়া চিনাই দিচ্ছেন। এখন কে ছিলেন হাসান নাসির আজকে 24 ঘন্টায়? আগামীকালে দেখেন কি হয়, আদালতে যাবো, বিভিন্ন জায়গায় আমরা যাবো, বিব্রত ভাবে সেনাবাহিনী, লজ্জা লাগে। এই সেনাবাহিনীর গর্বের জায়গা ছিল, সেনাবাহিনী বিপ্লবের সাথে ছিল, এই ওয়াকারের সেনাবাহিনী বিপ্লবের সাথে ছিল। দুষ্ট কটা লোকের আমরা দুষ্টতম শাস্তি দিলে অসুবিধা নাই, আমার কত অপরাধ স্বীকার করেন, দণ্ডটা পরে। আপনি যদি দায় সারা কাজ করেন, না করি নাই, এইসব কিন্তু চলবে না। আর একটা এটা করে ভাই, এটা করে সেনাবাহিনীকে একদম মানে একদম আর পচাই দিলেন, সোজা কথা। জনাব হাসিনুর রহমান, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, যেহেতু আপনি ওটার সঙ্গে জড়িত, সেটা হচ্ছে যে কিছুদিন আগে সেনাবাহিনীতে চাকরিচ্যুত, যে 15 বছর চাকরিচ্যুত এরা একটা আন্দোলন করে, এবং সেই আন্দোলনের নাকি পিছনে এই হাসান নাসির জড়িত। সেই সঙ্গে হয়তো আপনিও থাকতে পারেন। হাসান নাসির নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস নামে একটা প্রতিষ্ঠান খুলে, সেখানে এই সেনা সদস্য যারা চাকরির জন্য আন্দোলন করতেছে তাদেরকে উৎসাহ দেয় আন্দোলন করার জন্য, এবং এই কারণে সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। যদিও সেনাপ্রধান বলতেছে যে আমরা 800 বেশি লোককে চাকরিতে পুনর্বহাল করেছি, তারপরেও ষড়যন্ত্র করে তারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায়। এই তো ভাই আমি একটু বলি, ব্যাপারটা ওইটা না, একটা হলো সেনাবাহিনী অফিসার, একটা হলো সেনা সদস্য। হাসান নাসির স্যার এই ক্ষতিগ্রস্ত অফিসার যখন আসলো, উনি ডাকলেন, আসো তোমরা রাজপথে যাইও না, মিলিটারি অফিসার থাকো। আমাদের শর্ত হলো যে সত্যিকারের অপরাধী, ইনসেন্স, নারী কেলেঙ্কারি, অর্থ কেলেঙ্কারি আমরা অন করবো না। তাদের অ্যাডমিশন নেওয়া হয়েছে, নিয়ে আমরা এটা অ্যামোডতে দিছি। কিন্তু কিছু অসৎ অফিসার অতিরিক্ত সুবিধা নেওয়ার জন্য, বিকজ সেনাপ্রধান সব কাজ হ্যান্ডেল করতে পারেন না, ওনার উপরে হলেন গিয়া মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার আছেন, প্রধান আছেন, হ্যাঁ প্রেসিডেন্ট আছেন। তো আমরা গেছিলাম কমিশন, এই কমিশনটা নিয়ে গুল লাগাইছে কর্নেল হক, হ্যাঁ আরো কিছু অফিসার। আলটিমেটলি আমরা তাও মেনে নিছি, সেনাপ্রধানের আদেশ নির্দেশ সব মেনে নিছি। এখানে একটা ভুল হয়েছে, এনডিসির কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল শাহিন, লেফটেন্যান্ট শাহিন, তাই সে হলো এনডিসির কমান্ডেন্ট, তাকে টাস্কিং করা হয়েছে। এনডিসির কমান্ডেন্ট তো সেনাবাহিনীর অধীনে না, বুঝলেন ব্যাপারটা, সে হলো কি মিনিস্টার অফ ডিফেন্সের অধীনে। এইখানে খাইছে পেস কি, এই চিঠি দেওয়ার পরে তখন এই পার্টি দেয়, যখন সেনাবাহিনী প্রধান সবাই মোটামুটি প্রায় 150 মতো অফিসারে রিকমেন্ড করছেন, বাকিটা ফেজ বাই ফেজ হবে। আমার বলছে স্যার আমি সাইন করে দিছি, আমিও জানি সাইন করে দিছে। আমাদের কষ্ট হলো কিছু ভাই, আমরা তো বরখাস্ত, আমার তো একটা পেনশন, অনেকে 3 প্রমোশন তার সিভিলের মতো, আমরা তো সিভিল না, আমরা আর্মি, চাইলে তো পাবো না। এত কিছু করে রাজনীতি করেন, তারপরে এই সমস্যা নিয়ে তার প্রেস ব্রিফিং করছে, মিনিস্টার অফ ডিফেন্স আবেদন দিতে, সব প্রেস কিভাবে আটকে গেছে। দোষটা পড়লো কার? সেনাপ্রধানের। দেখালে করে হাসান নাসির, হাসান নাসির কিছু জানে না।
হাসান হাসিন খুব মনে কষ্ট পাইছে, হাসান হাসিন খুব মনে কষ্ট, আমার তোমার নেতৃত্ব মানলা, ওই আর্টিলারি বেশি এক দোয়া, এই জন্য তার পছন্দ হয় নাই। তো কর্নেল হক তো এখানে আবেদন করতে পারবে না, তার নামে তো অনৈতিক প্রশ্ন আছে, জেলা কর্নেল মোস্তাফিজ পরিষ্কার ভাবে বলছে কর্নেল হক তো এটা খণ্ডাতে পারে নাই। তারপর কি হয়েছে, এই সৈনিকদের সমস্যা, সৈনিকদের ব্যাপারে কিন্তু আমি বলছি, আমাকে যখন যারা ওয়াকার কথা বলে আমি বলছি সৈনিকদের কথাগুলি শোনো, অ্যাপ্লিকেশন তুমি নাও, একটা প্রত্যয়নপত্র লেখো, যাহা লিখিয়েছে সত্য লিখেছে, মিথ্যা বললে অতিরিক্ত দণ্ড হবে। হি এগ্রিড, সে ওইভাবে করতেছে। এর মধ্যে কয়েকটা অফিসার এদেরকে অর্গানাইজ করছে। রাতে আমি যখন ডিজিএফআই আমাকে রিং দেয়, সব কিছু জানেন, আমি বললাম না তো, খবর নিয়ে দিয়ে ঘটনা খারাপ, রাজপথে নামবে, চেকপোস্টে যাবে। ডিজিএফআই ব্রিগেডিয়ার আকসার, তাকে আমি বলছি, আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, সবার কাছে ধমকাইছি, খবরদারি কাজ করবো না, নাহলে কর্নেল তাহারের মতো সৈনিক অফিসার মারামারি, এখানে নাম বাঁধবে, তোর বিপদে পড়বা। কোন অফিসার নিষেধ করছি, তারপরেও 2টা অফিসার 3টা অফিসার গেছে। এবং প্রেস ক্লাবে যে গন্ডগোলটা হয়, কান্নাকাটি করে সৈনিক, একটা অফিসার ছিল, আমাকে বলে স্যার এই জিনিস, তার একটা প্রত্যয়নপত্র দেন। কিসের প্রত্যয়নপত্র? স্যার যাদের 8 জনকে ধরে নিতে কেন দিব, আমি তো এর মধ্যে নাই, তোমাকে আগেই বলছি, কেন তুমি গেছো, তুমি কেন গেছো? সে বলে আমাকে ডিজিএফআই যেতে বলছে। কোন ডিজিএফআই তোমার যেতে বলছে? দেখেন অবস্থাটা কিভাবে টুইস্টিং করে, ডিজিএফআই গায়ে বদনাম দিচ্ছে, লেফটেন্যান্ট ইফতেখার। আমি তুমি কি জানার আকবরকে বলছো এটা? না, বলো তো, পাঠাইছি তো, কোন ডিজিএফআই বলছে আমারে, বলো, বলতে পারে না। অর্থাৎ পুরো জিনিসটা বদমাশি করতেছে, সামওয়ান ইজ প্লেইং রোল। এই ইফতেখার মাঝখানে বলছে যে আমাকে কর্নেল বানাই ফেলছে, আমি র্যাঙ্ক লাগাচ্ছি। অর্থাৎ মানে সামবডি ডিজিএফআই নোংরামি করতেছে, আমি এখনো বিশ্বাস করি ইট ইজ অ্যাবসলিউটলি ডিএমআই এবং এসইউ কমান্ডেন্ট। দিন অনেক আছে, কোথায় যাবে, তাদের সার্ভাইভাল ডিফিকাল্ট হয়ে আজকে যত গন্ডগোল গিট্টু লাগতেছে সব এদের জন্য। এবং এরা আর্মিকে সেভ করতে যাচ্ছে। এই আর্মিকে সেভ করা যাবে না, যে অপরাধ তারা করছে, যে আগস্ট বিপ্লবে তারা ফায়ারিং করছে, এ সেভ করতে পারবে না। তো এখন তাদের না বলার জন্য দেখবে অনেক অফিসার ক্ষতিগ্রস্ত হবে, অনেক অফিসার জানেই না ভাই, এরা ক্ষতিগ্রস্ত হবে এই না আশ্রয় নিয়ে। আজকে যেমন হামিদের সাথে আমার কথা হয়েছে, নিজে ভাই স্যার এই অবস্থা, আমি তাই তো হবেই, তোমরা যদি কেউ স্বীকার না করে দোষ তো পড়বেই। এই অবস্থা হবে সত্যিকারের অর্থে। কথা হলো আপনাদের বুঝতে হবে। আরেকটা অভিযোগ আছে যে এই আপনারা এই নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস, এর আগে ছিল জাস্টিস ফর কমরেড, আপনারা 5 তারকা হোটেলে অনুষ্ঠান করেন, এই টাকা আপনারা পান কোথায়, এত খরচ? আচ্ছা, কে বলছে 5 তারকা হোটেলে করে, এটা বলেন তো আমারে। কোন শালার পুত, কোন মায়ের অবৈধ মায়ের জন্ম হবে যে মাতার চোদ বলছে? আমি এই ওপেন ফোরাম বলতেছি না, আমি কোন 5 তারকা হোটেল না, কোন 5 তারকা হোটেল না, আমি তো থাকি সব জায়গায়। আমরা প্রেস ক্লাবে ধরে 14,000 টাকা ভাড়া যায়, ওরা সিঙ্গারা কম বিস্কুট দেয়, আমরা সম্পূর্ণ বাজার থেকে 37,000 টাকা, আমাদের এখনো মানে 40,000 টাকা আছে। কোন 5 তারকা হোটেল তারা কোনো তৈরি নেই। 5 তারকা হোটেলে করতে যারা আকবর থিঙ্ক ট্যাঙ্ক বানাই কথা বলছে, আমরা তো করি নাই। আমাদের ডাকে আমরা শুনি, চলে আসি, আমি সব দলে যাই। আমরা এই নেক্সাস থেকে 5 তারকা হোটেল প্রশ্নই আসে না। এই বদমাশি করতেছে ডিএমআই, সেই রিমান্ড ছড়াতে হাসান হাসিনের বিরুদ্ধে, এটা তার বিপক্ষে যাবে। কোন 5 তারকা হোটেলে গেছে কে বলতে পারবে? অনেক অনুষ্ঠানে হয় 5 তারকা হোটেল। আজকাল আমার ইউএস এমবাসি দাওয়াত ছিল, 6 যাইনি আমি, কালকে একটা 5 তারকা হোটেল দাওয়াত আছে আমার, আমি যাবো না, আমি এগুলো পছন্দ করি না। এবং হাসান হাসিন আমার চেয়েও বেশি রিজিট, আমার চেয়েও রিজিট। আমি ইনফ্যান্ট্রি অফিসার, আর্টিলারি অফিসার মানার কথা না। আমি কেমনে ধরে মানতে আমি জানি, তাহলে একটা সৎ এক বইয়ে যা বলছে তাই মানে, এবং সততার মধ্যে থাকে, দেশকে খুব ভালোবাসে। এইটাই হলো ওয়াকার বাংলাদেশ সমস্যা। ওয়াকারে কোনো সমস্যা নাই, আমি এখনো বলতেছি ভাই, ওয়াকারে কোনো সমস্যা নাই। সমস্যা হলো তার 2 স্টাফ আর 2 জন জেনারেল আছে অবশ্যই। আপনি দেখেন না, বলতেছে তিনি একসময় কল্যাণ পার্টি করতেন, তারপরে বিএনপি করেন, এখন জামাত করেন। এবং সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে হাসিনার ডামি নির্বাচনের সময় যে কিছু দল করতেছিল যে ডামি নির্বাচনকে বৈধ দেওয়ার জন্য, যেমন বিএনএম, বিএসএফ, তৃণমূল, বিএনপি, তিনি নাকি এই বিএনএম এ যোগ দিয়েছিলেন সেই হাসিনার ডামি নির্বাচনের সময় 7 জানুয়ারি 2024। ভাই আমি তো তখন বিএনএম না করলাম, তো জানি কি কি করতেছে। জানেন ইব্রাহিম হলো আমি তো বড় বদমাইশ, আর ওই তামির ইসলাম জয়, জানেন ইব্রাহিম হলো বড় বদমাইশ। এই বদমাইশ লোকটা অনেক লোক ডুবাইছে, তার সাথে নারী সম্পর্ক নিয়ে হাতে নাতে চলে আইছে। সে তলে তলে কথা বলে, মিষ্টি মিষ্টি, এদিকে এনএসএল কথা বলে, ডিজিএফএল কথা বলে, হাতে নাতে দেখছে, বের হয়ে আইছে, এবার এই আমি সরে আইছি, ওনারা থাকা যাবে না। তারপরে বিদেশে যাওয়া, তারপরে ইসলাম জয়, অন্যান্য জেনারেলরা গেছেন, অন্যান্য অনেক অফিসার গেছেন। তাহলে কর্নেল হক যান নাই, কর্নেল হক বলেন না কেন মন্ত্রী বানাইতে হবে,
বিএনএম এর সাথে কর্নেল কোন একটা প্রোগ্রাম করছে 5ই আগস্টের আগে, ইভেন লাস্ট প্রোগ্রাম 2রা আগস্ট বিশাল একটা আয়োজন করছে, আমরা প্রথম। ওইটা করে সে পাগল হয়ে গেছে, ডিজে ভাই আমার খেপে গেছে, সব অনুষ্ঠান করছে ডিজে ভাইয়ের অনুমতি নিয়ে কর্নেল হক। মানে আমরা তারপরেও চাইছি সিনিয়র আছে থাকি, তাকে দিয়ে কাজ করাই, যেহেতু আমি ইনফ্যান্ট্রিটা পছন্দ করি। মাঝখান থেকে আমি বেজাল সবকে যদি অনুমতি নিয়ে করে, এ তো যুদ্ধ করা যাবে না। আমি বলি ভাই, আমি শপথ নিয়ে বলতে, কোরআন আমার ধর্ম হাসানাথের জিজ্ঞেস করার দরকার নাই, কোনো পাঁচতলা হোটেল কোনো এই ধরনের কিছু আমাদের নাই, ইভেন আমাদের অফিস নাই ভাই। আমার বাসা দেখানো আছে অফিস, আমার বাসায় নিচে মাঝে মাঝে আসে হাসানাথের বাসায় আমরা খাই। আমার 5-7 জন অফিসার মূল হাঁটকো, বাকি অনেক অফিসার আমাদের আছে। এখন আমরা আবার জোগাড় করবো, আমার সবার থেকে 1000 টাকা নেবো, আমার ইনশাল্লাহ বহু টাকা হবে। আমরা একাধারে আমরা প্রেস ক্লাব বিভিন্ন ফোরামে কথা বলবো। আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে সেনাবাহিনীকে অতি সত্ত্বর, আমি আমার ডিজে ভাইয়ের কথা বলতে আমার লজ্জা লাগতেছে, তারা দেখে নাই জিনিসটা, যত অপকর্ম হবে সব তো ডিজে ভাইয়ের নাম আসবে। তা আমি জানি ওরা করে নাই, কাজ তো করতে এখানে। আমি অনেক ভালো ভালো বুদ্ধি দিচ্ছি ভাই, যে তোমরা এই কাজগুলি কি হবে, তোমরা যদি সরি বলো জনগণ ভালোবাসবে। তুমি দায়রাতে পারবা, আয়নাঘরটা তোমার এখানে, আমরা দেখাই দিচ্ছি রুম। এখন বলেন আমি জানি না, তাহলে আলটিমেটলি কি হবে? ওই সময় যারা ডাইরেক্টর ছিল, আমার ঘুমের সময় যতগুলি ডাইরেক্টর ছিল ব্রিগেডিয়ার, সব কটা ওয়ারেন্ট বাইরে হবে, ওই যাবে, দেখা যাবে একজন দরিদ্র বাকি করে নিরীহ। এর জন্য দায় হলো কে? ডিজে ভাইয়ের। হি শুড হ্যান্ডেল ইট, সিরিয়াসলি বলা উচিত। যা বলছে লজ্জা, আরে ভাই টাকা কোথা থেকে পারবে? না, আমার টাকা নাই। আরো বলে হাসান নাসির নাকি বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে কোটি কোটি টাকা পায়, এগুলো শুনি আর কি। ভাই হাসান নাসির টাকা পালে তো নিজের বাড়িটা ডিউচার্সে করতে পারে নাই, ওই দুষ্ট লোকদের পাল্লায় পড়ে গেছে। লোকটা খারাপ এবং একটু বলবো যে এক গুয়ে, কেউ তার সামনে বিদেশি হাসান নাসির টাকা দিবে, দিলে তো হয়তো অন্য লোক দিবে, হাসান নাসির দিবে না। মানে আমাদের গ্রাম্য ভাষা হাসান নাসির কোনো এরকম চাওয়া পাওয়া নাই, নির্বাচন করবো যে লোক সব দলে দেন, আমিও সব দলে দেয়। লোকটা সৎ ঘাউরা আর কি, মানে যা বোঝা। হ্যাঁ ঘাউরা ঘাউরা। আমি সামনে ঝগড়া হয়, আমার অনেক ঝগড়া হয়, এই কদিন আগে ঝগড়া হয়েছে, ওরা নিজে খাওয়া তো সিনেমা মানুষ ঝগড়া করলাম, বাট আমি স্যার ঝগড়া মানতে হবে, এটা সরবরাহ সিস্টেম, ঝগড়া হবে, ওর একটা সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসবো, বাট দেশের জন্য সিদ্ধান্ত, ব্যক্তির কোনো সিদ্ধান্ত হবে না। সেনাবাহিনী আমরা আফল করবো, সেনাবাহিনীকে সংস্কার করবো। হাসান নাসির চাচ্ছে সংস্কার, আর্মি কেন সংস্কার চাচ্ছে ভাই? দেখেন, সংস্কার তো আমার জন্য না, সংস্কার তো হলো আর্মির জন্য, আর্মি যারা আছে তাদের জন্য। আপনি রেহাই পাবেন কেউ? এই যে গুম খুন নিয়ে মামলা হয়েছে, আজ থেকে 5 বছর পর যদি মামলা করে আমি গুম ছিলাম এইখানে, এই অবস্থা ছিল, কই যাবেন আপনি? আপনি তো রেহাই পাবেন না। সংস্কারটা দরকার আছে, এবং এটা কইরা আমি মনে করি ভাই চরম একটা ভুল করলো, আর্মির মধ্যে বিভেদ লাগাই দিল, এবং এই জিনিসটা সম্পূর্ণ অবৈধ। আপনি কি জবাব দেবেন? যদি এখন আইন যদি রিট তো করবোই, আমরা রিট তো করবে, স্যার জানিয়ে মিলে করুন, রিট করলে কি জবাব দেবে? কোন ক্ষমতা বলে আপনি কাজ করছেন? আপনি মনে করেন বিএনপির সময় পুলিশের আইজিপি 2000 টাকার জন্য চাকরি চলে গেছে, শহীদুল্লাহ স্যার, আর মনে থাকার কথা, পুলিশের আইজিপি চাকরি চলে গেছে, 2000 টাকা ফাইন দিছে, ওই সেলুট দেন এই মনে হয় কোন ট্রাফিক এর বিপক্ষে কথা বলছিলেন, চাকরি চলে গেছে। চাকরি যাওয়া তো কিছু না, ওই যে ওই বিচারপতি মানিকের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ মানিকের। সুতরাং আইন বড় কঠিন, যখন ডাক দিলে কোনো হুঁশ থাকবে না। আমি তো দেখছি বহুত লোককে দেখছি লম্বা লম্বা কথা ক্যান্টনমেন্টে বলে, যখন ডাকে নিচ্ছে এখন ইন্সপেক্টররা তাহলে তোলা করতেছে আইসিডিতে। আমরা শেষ পর্যায়ে আছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে, দুইটা প্রশ্ন আপনার কাছে, যে আপনি যে বললেন যে দুইজন ব্রিগেডিয়ার জেনারেল, একজনের নাম শামস, আরেকজনের নাম কি যেন বললেন, সেলিম আজাদ, এরা আসলে কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছে? আমরা তো জানি যে রাজনৈতিক ব্যাকআপ ছাড়া আসলে এই ধরনের এরা পুরোটাই আওয়ামী লীগ। কি বলেন আওয়ামী লীগ এখন ভাই? কেন 9 ডিবি জিওসি এখন আছে না ভাই? 9 ডিবি জিওসি এখন আছে না? আমি 5 তারিখে মিরপুর ডিউচেস থেকে বেরোতে গেছিলাম সকালবেলা, বাড়িতে আমার দেয় নাই, আমার 1 ঘন্টা রিলে করেছে। সেই ব্রিগেড কমান্ডার জেনারেল রফিক এখনো সে মিরপুরের দায়িত্বে আছে, এডি দায়িত্বে। একটা লোকাল পরিবর্তন করা হয় নাই, খালি মানে 47 ব্রিগেড কমান্ডার করা হয়েছে। তখন তার দিনের সিজিএস যে সকল আদেশ দেন তাকে ওই কর্নেল জেনারেল শাহিন এনডিসিতে পোস্টিং করা হয়েছে। এটা কি কাজ হইলো? আয়নাঘর ভাঙছে ফয়েজ, আমি যারা হামিদকে জিজ্ঞেস করছি কে ভাঙছে, আমি ভাঙি নাই, কে ভাঙছে? তারপরে ফয়েজ, এরপরে জেনারেল জাহাঙ্গীর আমি জানি না স্যার। ফয়েজকে তো প্রমোশন দেয়া কেমনি বানানো হয়েছে বলেন?
কি করছে সে? এখন আমাদের দুর্ভাগ্য ডক্টর ইউনূস জানেন না ওনার ডিজিএফআই কে ডিজাইন কে, এই দুজন তো ওনার লোক হওয়ার কথা, উনি কার লোক? এই দুজন সিলেক্ট করছে কে? এই দুই বদমাশ ডিএমআই আর এরাই এখন তার আনুগত্য নিয়ে চলে। ডিজিএফআই কি এখন সরকারের? অবশ্যই না। আবার এই জন্য কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, নানা রকম সমস্যা। আমি মনে করি সেনাপ্রধান একটু কঠোর হবেন, জনগণের সাথে রিটার্ন কথা বলুক। সেনাপ্রধানের বড় সুযোগ আছে। আমাদের আগের যে রিটার্ন আছে, যেন নুরুদ্দিন, তারপর মনে করেন অনেক সিনিয়র জামিল দিয়া হাসান, তাদের সাথে কথা বলতো, তারা কি বলতো উপদেশ নিত, তাই তাকে সিদ্ধান্ত আসতে পারতো। বেশ আইডিয়া হলো এক্স জেনারেলদের সাথে কথা বলেন, তারা আপনাকে ভালো বুদ্ধি দিবে। কিন্তু উনি যা করলেন, এখন প্রতিদিনই এটা হবে, প্রতিদিনই কয়েকদিন আমার শেষ প্রশ্ন হচ্ছে যে আমরা দেখলাম যে আয়নাগরে আপনাকে দাওয়াত দিল না, আমান আজমিকে দাওয়াত দিল, তারপরে দেখলাম যে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির সকল পেনশনের সবকিছু সম্পন্ন হয়ে গেল, আপনাদেরটা এখনো হলো না। আবার আপনারা দেখা যায় যে বিভিন্ন ফোরামে একজন একজনের বিরুদ্ধে অনেক কথা বলেন, যেমন আপনি বলেন যে আয়নাগরে তিনি আরামে ছিলেন, এই বিভিন্ন কথাবার্তা। তো আসলে আপনাদের ভিতরে দ্বন্দ্ব, এর কারণটা কি আসলে? না, দ্বন্দ্ব না, আমরা অধিকার থেকে দেখেন ভাই, হাসিনা চলে গেছে দুপুরবেলা, আমি কিন্তু আসি নাই। আমি প্রথম ব্যক্তি বিকাল 5টার সময় ঘোষণা দেই আয়নাগর থেকে সবাইকে ছাড়তে হবে, বিকেলে আদেশের সবাইকে, নাহলে আমরা ঘেরাও করবো, 3 ঘন্টা সময় দিই। আমি ওখান থেকে, আমার সাথে অনেক ছাত্র ছিল, এদেরকে নিয়ে হাসানাথের বাসায় দেই, স্যারকে বুঝাই, স্যার এক ব্যাগ রাজি হয়ে যায় আমার কথায়, আমি ইনফেন্ট্রি অফিসার, ঠিক আছে ভালো কথা বলছো, তার ছেলে প্রিন্ট করে দেয়, ভাবি সাহায্য করে, খাওয়া দাওয়া করে, তারপরে আমরা ওখান থেকে 8টার সময় কচুকুর চেকপোস্টে আসি। এবং আমরা ওই বিপ্লব করার পরে ওইখানে ছিল বীরে তামজিদ আকসার, তারা বড় রিকোয়েস্ট করেছে 24 ঘন্টা সময় দেন, সেনাপ্রধান বঙ্গভবনে আছে। ওইখানে যখন প্রসঙ্গটা আসে যে হাসিন, বীরে হাসান নাসির হাসিন, এরা ইয়াও আছে, ক্যাপ্টেন মারুজ্জামান, তাদের ফেরদাউস, এরা অনেক অফিসার এবং ক্ষতিগ্রস্ত ফ্যামিলিরা আসে, অনেক মিডিয়া চলে আসে। তখন প্রেসিডেন্ট বলেন, যেমন চুপ, মানে আমাদের চুপ্পু সাহেব বলেন, আসলে আসে নাকি আয়নাঘর, বুঝলেন? তখন সেনাপ্রধান বলেন, স্যার আমি দেখতেছি লেট মি হ্যান্ডেল। এই তখন এক ধাক্কা সবাই বাইরে হয়ে গেছে, না হলে তো বাইরে তো না। তো যারা গুম করে তারা ছাড়ে না, তারা জানে জানা জানা মৃত্যুদণ্ড, সব মেরে ফেলতো। এখন যদি আমাদের আর্মি স্যার বলে ইমোশনাল হইয়া আমাদের জন্য দেরি হয়েছে, দেরি তো হবে, 8 বছর ওরা কাপড় চোপড় কোনো ঠিক নাই, রেডি করতে হবে না। এবং উনি সেনাপ্রধান, ওরা ভালো, ভেরি গুড, অসুবিধা নাই, উনি নেন। ওনার উচিত ছিল সাথে সবাইকে নেওয়া, তাহলে নেতৃত্ব ওনার কাছে চলে যেত। আমাকে যখন সেনাপ্রধান জিজ্ঞেস করতে, স্যার আপনারটা কি করবো, কি প্যাকেজ, আমি বললাম ভাই সবারটা একসাথে করো, আমাকে হাসান নাসির বানায় না, সবারটা একসাথে করো। বাট একা আমাকে মানে মানুষ খারাপ বলবে, আমি সিনিয়র, বেঁচে তো আছে রে ভাই, 2 বার ঘুমেছে, বেঁচে আছে না, আল্লাহর কাছে শুকরিয়া। কেউ তার মানে পাপ করলে তাকে মানে তার প্রতিদান দিয়ে দিতেই হবে, যেভাবেই হোক। এবং দেখেন আর্মি স্যার সব দিছে, কিন্তু আয়না করে আর্মি স্যারকে নিল, আর্মি স্যার নিয়ে নিচে কেন? আর্মি স্যার রুমটা ছিল এসি রুম। এখন আমি বলি কষ্টে মরে যাইতেছি স্যার, ছোট্ট একটা রুমে আমি ছিলাম, এই গরমে শেষ হয়ে গেছি। আর্মি স্যার ছিল এসি রুম, তার ছিল কলিং বেল, খাবার যেটা তার সেটা দিতে পারে, এটা কি যায় আমার সাথে? তাকে নিয়ে রাখা হইতো ওখানে, ওখানে আমি গেলে কি হইতো, ওই সমস্যা হইতো। আমার নামটা দেয় নাই, তারা দেয় নাই, এই সুশীল যারা আছে গুম কমিশন, আমি বলবো যে আরো যারা আছেন তারা মিলে করছে। আমি অতি ভোকাল, তো রাগ করে ভাই আমি বই লিখে ফেললাম, আয়নাঘর তুমিও আমি, পুরো জিনিসটাই তুলে দিলাম। লাভটা কি হিসেবে বলেন? ভালো করেছেন, পুরো জিনিসটাই তুলে দিলাম, আয়নাঘর তুমিও আমি, উদযাপন করলেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে, তবে আমি মনে করি আসলে যে এই হাসিনার আমলে যে 500 সেনাবাহিনী অফিসারকে পিএনজি করা হয়েছে, এটার কন্টিনিউশন করে আসলে সেনাপ্রধান ঠিক করেননি। ও শাস্তি হলে বা কোনো অভিযোগ থাকলে সেটার ভিন্নতন্ত্র করতে পারতো, কিন্তু পিএনজি করাটা আসলে খুবই ভাই আমি সেনাপ্রধানকে বলছি তুমি হাসান নাসিরের কথা বলো, কথা বলবেন না। আমি নিজে বলছি ভাই প্লিজ, হাসান নাসির অনেক ভালো মানুষ, কথা বলো, কথা বলবেন না। কথা বললেই সমাধান হয়ে যেত, কিন্তু কথা বললে কিন্তু সমস্যা মিটে যেত, কোনো সমস্যা থাকতো না। হাসান নাসির যত স্ট্রিক্ট, ওই যে জেনারেল আপনার শাহিন যে কদমটা দিছে, হাসান নাসির অর্ধেকও দিত না। তুমি নারী বিরুদ্ধে কেস করছো, তোমার মাপ, তোমার কোনো ছাড়াছাড়ি নাই, এত কঠিন লোক। কিন্তু এই গোয়ার্তবে কইরা ওই যে তার রং জিনিস শিখাইছে যে করবে প্লেস। এখন ইমোশনালি আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু
সেই জিনিসটা আমলে নেওয়া যাবে না। তো আমরা তো বলছি ক্ষতি 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 অপরাধীকে দণ্ড দিতে হবে, এবং এদিকে অ্যারেস্ট করতে সবাই বলে যাচ্ছে, কেউ কোনো কথা বলতেছে না। ইমোশনাল কথা হইতেই পারে, হাসান যদি ভুল বলে তাকে সরি বলবে, হাসান চ্যালেঞ্জ করছে, আমি তো চ্যালেঞ্জ করছি, দেখাও কাগজটা কোথায়, দে কুড নট শো, দে কুড নট শো। এখন তো আদালতে যাইতে হবে, এখন ডিপিএস কে মিনিমাম ডিপিএস যাবে আদালতে, কোনো উপায় নাই, ছাড়বে না তো, কেউ ছাড়বে না, আরো অনেক জায়গায় যাবে, অনেক জায়গায় যাবে। এই জিনিসটা মানে আমি আর কি বলবো, হাসান নাসির এত একটা সাদা মানুষ, সে ওই খলিল ভাইরও চিনে না আর অন্য কারো চিনে না। বাট আমি সবসময় আর্মিকে অন করি, আর্মিকে ভালোবাসি, এটা গর্বের জায়গা, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনী এক প্রধান ইনস্টিটিউশন, তাকে ক্ষতি কারা করে তাদেরকে, তারপর সেনাপ্রধান উচিত এক্স সিনিয়র জেনারেল যারা তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেন, সেন্সিটিভ সিদ্ধান্ত এই সময় এটা দেয় না। ফেসেট হাসিনা করছে, তারা সিদ্দিকি করছে, উনি আরেকটা তারা সিদ্দিকির মতো কাজ করলেন। শুভোদয় হোক, শুভোদয় হোক ভাই, যে এটা এটা আমরাও চাই যে সেনাপ্রধানের শুভোদয় হোক, যেন ওই হাসিনার স্টাইল, হাসিনার যুগের স্টাইল তিনি ফলো না করেন। এবং এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, যিনি এই সরকারের আমলে প্রথম পিএনজি, অবশ্যই তার প্রতি সমবেদনা জানাই এবং আশা করি তার পিএনজি দূর হবে। বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, যদিও এই বরখাস্তটা দুঃখজনক, আপনার বরখাস্তটাও উইথড্র করা হোক। যদিও আমি জানি আপনি গর্বিত, কারণ আপনি কোনো অন্যায় করেননি, সুতরাং বকে বরখাস্ত করুন না করলে আপনার কিছু আসে যায় না, তারপরেও বলতে হয় আর কি, অবসরপ্রাপ্ত বলতে পারি না তো, এই জন্য বরখাস্ত বলতে হয় আর কি। কোনো অসুবিধা, আমি তো গর্বের দেখাতে, আমি ছোট হই না ভাই, সেনাবাহিনী ছোট হয়, তাদের দায়িত্ব এটা। আমি পিএমজি আমার কেন ভাই জানেন, এটা জানা উচিত। আমি যখন মিরপুর ডিএইচএস থেকে যখন আমার গুম হয়, এই মিরপুর ডিএইচএস পরিষদ থেকে একটা চিঠি দেয় লেফটেন্যান্ট কর্নেল উকান থিং, যে হাসিন গুম হয়ে গেছে, অ্যাবডাক্টেড, একটা চিঠি পাঠায়। এই চিঠি পাঠাতে যারা আজিজ খেপে গেছে, কেন চিঠি পাঠাইলেন, সারা দুনিয়ায় এই চিঠি গেছে কপি। তখন আমি যে জীবিত আছি তার একটা সিমটম দেখানোর জন্য আমাকে দেখানো হয়েছে পিএমডি। বুঝেন অবস্থাটা কি, বুদ্ধি রাখে যান আজিজ, যে আমি জীবিত আছি মানে পিএমডি কাগজটা। আমি যখন আবেদন করলাম পেনশনের জন্য, তখন আমার বলে আপনি পিএমডি পেনশন দেওয়া যাবে না। কতটা ক্লাউন হইতে পারে এই যেন শফিউদ্দিন, যেন আজিজ। আমার বোর্ড এক্সিলেন আজিজকে, ভাই ওর তো পেনশনের সব দিয়ে দেওয়ার কথা, আপনি চেষ্টা করেন। সেই সরকারি মোবাইল, সেনাবাহিনীর যে একটা মোবাইল আছে, একটা বরাদ্দ কিন্তু, এই মোবাইলে SMS লিখছে, একটা করতে অনেক বেগ পেতে হয়েছে। কতটা আহম্মক একটা সেনাপ্রধান হইতে পারে যারা আজিজ, আর মামা সে আসামি, আজকে আরো খোঁচাই দিয়ে আইছি। এই ধরেন, তবে পরিশেষটা কথা বলবো, সেটা হচ্ছে কি, সেনাবাহিনী বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রচুর সেনাবাহিনী অফিসার আসছে গেছে। আপনি খুব মানবতা জীবন করতেছেন, আপনার পেনশন নাই, আপনার সুযোগ সুবিধা কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আপনি যে সম্মান পান কোনো জায়গায় গেলে, কোনো সমাজে গেলে, এরকম সম্মান কিন্তু অনেক সেনাপ্রধানও পায় না। আমি জানি ভাই, বিশ্বাস করেন, উপরে আল্লাহ একজন আছেন, সবাই জানে। আমি স্পষ্ট কথায় বলি যে আমার এইটা আমার